সাবেক ৩ সিসির বিচার অবশ্যই হতে হবে বললেন রিজভী। নির্বাচিত সরকার থাকলে মব এড়ানো সম্ভব মন্তব্য মিন্টুর। কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। মব জাস্টিস করে যারা মনে করে যে আমরা সরকার পালাই দিচ্ছি, সরকার পালাই গেছে আমাদের ভয়ে, তারাই এই মব জাস্টিস সৃষ্টি করতেছে। দাড়িপাল্লা প্রতীক সহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিল নির্বাচন কমিশন। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার মাইলফলক বলছে দলটি। টিলিপের দুর্নীতি মামলা ৩০ জুনের মধ্যে বন্ধের দাবি। হাস্যকর মন্তব্য, দুদক চেয়ারম্যানের হাজির না হলেও চলবে বিচার কাজ। চট্টগ্রামে কিছু শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করলেও এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলছে শিক্ষা বোর্ড। অপেক্ষা পরিণত হয়েছে আক্ষেপে, পাকা হয়নি রাস্তা। পটুয়াখালী আউলিয়াপুরের মুচিরপুর ব্রিজে ২ কিলোমিটার রাস্তা মরণফাঁদ। যুদ্ধবিরতি লঙ্ঘনে তেহরানের জোরালো হামলার নির্দেশ ইসরায়েলে, অভিযোগ অস্বীকার ইরানের। তেল আবিবকে সতর্কতা ট্রাম্পের। এবং কলম্বোয় শেষ টেস্টে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিংহলিস স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু হবে সকাল 10:30টায়। দেখছিলেন সংবাদ সকালে, সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। ৩ সিসির বিচার অবশ্যই হতে হবে জানিয়ে মবের পুনরাবৃত্তি যেন না হয় তা সরকারকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ফ্যাসিস্টের দোসর পুলিশ সদস্যরা আদালতে আসামিদের নিরাপত্তা দিচ্ছে না বলেও অভিযোগ তার। আর অনির্বাচিত সরকার থাকলে মবের সুযোগ তৈরি হয় বলে দাবি দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর। সাইফুল রিপনের প্রতিবেদন। নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, শেখ হাসিনার ইচ্ছামাফিক নির্বাচন করায় অবশ্যই কাজী রকিবউদ্দিন, নুরুল হুদা ও কাজী আব্দুল আওয়ালের বিচার হতে হবে, তবে তা হতে হবে আইনসঙ্গতভাবে। মব সৃষ্টিতে দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা বলেন রিজভী। আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। আদালত প্রাঙ্গণে পুলিশ দাঁড়িয়ে থাকে নীরবভাবে, সেখানে কি করে একজন আসামির উপর আক্রমণ হতে পারে? আসামির নিরাপত্তা তো সরকারের, তাহলে পুলিশ কি দায়িত্ব পালন করছে না? দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বানও জানান তিনি। এই সরকার জনগণের আন্দোলনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এরা অতি শীঘ্র নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ইচ্ছামতো সরকার গঠনের সুযোগ দেবেন। এদিকে রাজধানীর উত্তরার আজমপুরে ৩১ দফার গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। মব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একটা দেশে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোনো দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক, কারণ মব জাস্টিস করে যারা মনে করে যে আমরা সরকার পালাই দিচ্ছি, সরকার পালাই গেছে আমাদের ভয়ে, তারাই এই মব জাস্টিস সৃষ্টি করতেছে। সংস্কার, বিচার, নির্বাচন নিয়ে বিতর্ক ছড়িয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। আমাদের ভিতরে অনেকে আছেন, বিভিন্ন দল হয়তো থাকতে পারে যে আগে বিচার পরে সংস্কার, আগে সংস্কার পরে নির্বাচন, এগুলি সবই নির্বাচনকে বানচাল করা ষড়যন্ত্র। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নয়, এখন দেশেরও নেতৃত্ব দিচ্ছেন। এখন তিনি বাংলাদেশের একজন রাষ্ট্রীয় নেত্রী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহ প্রকাশ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংঝাও।
মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় এসব আশা ব্যক্ত করেছেন তিনি। বিএনপি নেতারা বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে চীনের আরও বেশি অংশগ্রহণ প্রত্যাশা করে বিএনপি। পরে সফররত প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মিস সুন হাইয়ানের আমন্ত্রণে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতের ইসলামীর প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে দলটির নিবন্ধন বাতিল সংক্রান্ত 2018 সালের প্রজ্ঞাপন বাতিল করা হয়। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে দলীয় নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় দেশের মানুষের গণতন্ত্র চর্চায় ও উন্নয়নে দলটি কাজ করবে বলে জানান জামায়াতের আইনজীবী মাহবুব তামিমের প্রতিবেদন। 2009 সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে ইসির দেয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের প্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। কোনো রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ না দিতে 2016 সালের ডিসেম্বরে নির্বাচন কমিশনকে চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর 2018 সালে জামায়াতে ইসলামের প্রতীক সহ নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এরপর বহু কাঠখড় পুড়িয়েও রাজনৈতিক রোষানলে রাজনীতিতে ফিরতে পারেনি দলটি। সবশেষ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2024 সালের 1 আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে গণঅভ্যুত্থানে দেশের পট পরিবর্তনে 5 আগস্টের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে হাইকোর্টে রিট করে দলটি। শুনানি শেষে চলতি বছরের 1 জুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল অবৈধ ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের নির্দেশে 4 জুন দলীয় প্রতীক দাঁড়িপাল্লার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় ইসি। অবশেষে মঙ্গলবার দলটির নিবন্ধন ও প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। দলীয় নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় দেশের মানুষের গণতন্ত্র চর্চা ও উন্নয়নে কাজ করবে দলটি, এমন প্রতিক্রিয়া দিয়েছেন জামায়াতের আইনজীবী। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী গণতান্ত্রিক রাজনীতিতে গঠনমূলক ভূমিকা পালন করবে, এটি সকলেরই প্রত্যাশা। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলেই একাকার হয়ে জামায়াত ইসলামীর এই ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবেন, এটাও আমরা প্রত্যাশা করি। নিবন্ধন ফিরে পাওয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি মাইলফলক বলছেন জামায়াত নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার প্রতি জামায়াতের আস্থা রয়েছে বলেও জানান তারা। নির্বাচনের প্রক্রিয়া প্রস্তুতির পথে এটা তো এক ধাপ অগ্রগতি আলহামদুলিল্লাহ। গোটা জাতির লক্ষ কোটি আমাদের সুধী শুভাকাঙ্ক্ষীরা তো এই আদেশের জন্য, এই সুন্দর মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার ব্যাপারে আমরা আস্থা রাখতে চাই, কারণ এটা জন আকাঙ্ক্ষার ভিত্তিতেই এই সরকার দায়িত্ব পালন করছে। নিবন্ধন ফিরে পাওয়ায় দলটির নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় ৮,৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক সভায় এ অনুমোদন দেন প্রধান উপদেষ্টা। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। এতে বলা হয়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ৮,৯৭৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩,১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫,৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে নতুন 11টি, সংশোধিত 5টি এবং মেয়াদ বৃদ্ধির একটি প্রকল্প রয়েছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার কারণে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে এমন প্রশ্ন তুলে ব্রিটেনকে খাটো করেছেন টিউলিপ। মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। আইনজীবীর মাধ্যমে টিউলিপের পাঠানো চিঠিতে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা 30 জুনের মধ্যে বন্ধের দাবিকে হাস্যকর বলেছে সংস্থাটির চেয়ারম্যান। তিনি বলেন, টিউলিপ উপস্থিত না হলে তার অনুপস্থিতিতে বাংলাদেশের আদালতে চলবে বিচার কাজ। বিস্তারিত ফজলাদিত্যর রিপোর্ট।
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যখন আইনি পদক্ষেপ নিচ্ছে দুদক, ঠিক তখনই আইনজীবীর মাধ্যমে পাল্টা চিঠি পাঠিয়েছে টিউলিপ। 30 জুনের মধ্যে তার বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধের দাবি জানানো হয়েছে টিউলিপের চিঠিতে। টিউলিপের দাবি, দুদক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে ব্রিটেনের রাজনীতিতে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে। এসব নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি দুদক চেয়ারম্যান আব্দুল মোনেম। একজন এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা হলে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে, এমন দাবি হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। এমন কি কখনো হয় যে আপনি একটা চিঠি লিখলেন, চিঠি লিখে বললেন আপনি যদি 7 দিনের মধ্যে জবাব না দেন তাহলে বুঝে নেব আমার মামলা শেষ? এভাবে চিন্তা করুন। আসুন, আমাদের দেশের একজন খুন করে পালিয়ে গেল, পালিয়ে গিয়ে তারপর একটা চিঠি দিল আদালতকে, যদি 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে আমার জবাব না দেন তাহলে আমি ধরে নেব যে আমি মামলা থেকে অব্যাহতি পেয়েছি। এটা কি হতে পারে কখনো? এটা অবশ্যই হাস্যকর। সংস্থাটির চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশি নাগরিক হিসেবে টিউলিপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের আদালতে এসেই তাকে আইনি মোকাবেলা করতে হবে। বাংলাদেশের মামলা বাংলাদেশি আমরা করেছি এবং আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা টিউলিপ সিদ্দিক নিশ্চয়ই আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল হয়ে তিনি বাংলাদেশের যে চলমান আইন, আমাদের দেশের যে আইন, সেই আইন মোতাবেক তিনি সেটার মোকাবেলা করবেন। টিউলিপ সহ দুদকের মামলায় বিদেশে পলাতক আসামিদের ফেরত আনতে ইন্টারপোল সহ সব সংস্থার সহযোগিতা চাইবে বলেও জানান আব্দুল মোনেম। আমরা অলরেডি কারো ক্ষেত্রে আমরা গিয়েছিও। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলার আনুষ্ঠানিক চার্জ গঠন 2 জুলাই। সেই সঙ্গে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মামলার চার্জ গঠন 1 জুলাই। এ মামলার পলাতক 2 আসামির পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের নৃশংসতার সব মাত্রা ছাড়িয়ে যায় আশুলিয়ার 6 লাশ পোড়ানোর ঘটনায়, যেখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা 6 জন শিক্ষার্থীকে পুলিশ সদস্যরা ভ্যানে তুলে পুড়িয়ে দেয়। জানা যায় সেখানে একজন জীবিতও ছিল। এই লাশ পুড়িয়ে ফেলার মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শাহিদুল ইসলাম সহ 7 জনকে মঙ্গলবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানিতে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, গত 19 জুন এই মামলার তদন্ত রিপোর্ট হাতে পেয়েছেন তারা। প্রতিবেদন অনুযায়ী 16 জনের সম্পৃক্ততাও মিলেছে। পরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2 জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। এদিকে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন 1 জুলাই। এ বিষয়ে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান বলেন, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে স্টেট কাউন্সিল নিয়োগ দেওয়ার বিধান রয়েছে, যা একান্তই ট্রাইব্যুনালের এখতিয়ার। If any accused person is not satisfied with whoever is selected as their state-appointed counsel, then it is for that person to raise that with the judges. It's not a matter for the prosecution. The prosecution should have no role in the appointment of state counsel for any accused. It is a matter for the judges alone. এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 7 জনের বিরুদ্ধে 24 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ব্যাংকিং খাতে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে যা যা করার তাই করা হচ্ছে, কোনোভাবেই তা আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মঙ্গলবার গুগল পে এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, মূল্যস্ফীতি 5% নামিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। টাকার আর অবমূল্যায়ন হতে না দেওয়ার কথাও জানান তিনি। শাহাদাত নিশাদের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট, যা সাধারণভাবে গুগল পে নামে পরিচিত। গুগলে মাস্টার কার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক এই ডিজিটাল লেনদেন সেবা চালু করলো। ফলে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করে দ্রুত নিরাপদ পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।
রাজধানীর এক হোটেলে গুগল পে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, ইতোমধ্যে 20টি ব্যাংকে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে, আর জুলাই শেষে আরও 7টি ব্যাংকের নিরীক্ষা শেষ করা হবে। সুপারভিশন চালু করতে যাচ্ছি সামনে জানুয়ারি থেকে। এই জুলাই থেকেই 7টা ব্যাংকে আমরা ট্রায়ালটা শেষ করে ফেলবো। জুলাই ডিসেম্বরের মধ্যে 20টা ব্যাংক অলরেডি শেষ হয়েছে। এটাকে করতে হবে, which is forward looking। তো আমরা চেষ্টা করছি ব্যাংকিং খাতে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে, যাতে আগের মতো অবস্থায় আর কোনোদিন যেন আমাদের ব্যাংকিং খাত ফেরত না যায়। মূল্যস্ফীতি 5% নামিয়ে আনার ঘোষণা দেন গভর্নর। বলেন, টাকাকে কোনোভাবেই অবমূল্যায়িত হতে দেবেন না তিনি। আমাদের টাকা কখনোই যেন অবমূল্যায়িত, মানে কোনো প্রকৃত কারণ ছাড়া অবমূল্যায়িত না। স্পেকুলেটিভ প্রেসার, আমি যেটা আগেও বলেছি এখনো বলি, যে দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না। আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশের ব্যাংকিং খাতের ইন্টারব্যাংক মার্কেট, আমাদের বাজার, নট আউটসাইড মার্কেট। এই সময় অনুষ্ঠানে উপস্থিত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দুর্নীতিমুক্ত সমাজ গড়তে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। মঙ্গলবার রাত 11:30টায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রক্টর অফিসের সামনে গিয়ে সংবাদ সম্মেলন করেন সংগঠনটির নেতাকর্মীরা। বলেন, একটি পক্ষ ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে ককটেল ফাটিয়েছে। অভিযোগ করেন, জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য এমন কাজ করা হয়েছে। ডাকসু যেন পেছানো হয়, এটা নিয়ে অপচেষ্টা করছে একটি মহল এবং তাদের প্রতিহত করা হবে বলেও জানান বিক্ষোভকারীরা। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ডাকসু বন্ধের পায়তারা যারা করছে তাদের ছাড় দেওয়া হবে না। এই ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগ ঘটানোর পরে আজকে প্রথম এই ক্যাম্পাসে অস্থিতিশীল করার জন্য কেউ ককটেল ফুটিয়েছে এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা জানিয়ে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনোভাবে অস্থিতিশীল করার সুযোগ নেই। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এই ক্যাম্পাসকে যে কোনো মূল্যে আমরা নিরাপদ রাখবো। বন্ধু দেখছেন সংবাদ সকাল। দেশের বিভিন্ন স্থানে চোখ রাঙাচ্ছে করোনা ও ডেঙ্গু। দিন দিন বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। এ নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, জেলায় করোনা শনাক্তে পর্যাপ্ত কিট মজুদ আছে কিনা জানাবেন, আর হাসপাতালে ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা মিলছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, আপনি যেমনটা জানতে চাচ্ছেন যে লক্ষ্মীপুরে করোনা রোগীর করোনার কিটের পরিমাণের কি অবস্থা আছে এবং করোনার চিকিৎসা সেবা কি চলতেছে। তো লক্ষ্মীপুরে করোনার কিট সংকট ছিল। গতকাল থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে করোনা রোগীর পরীক্ষা শুরু হয়েছে। আমাদেরকে লক্ষ্মীপুরের যে সিভিল সার্জন ডাক্তার আবু সালেহ মোহাম্মদ শাহিন তিনি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে সদর হাসপাতাল থেকে করোনা পরীক্ষা শুরু হয়েছে এবং অন্যান্য যে উপজেলা রয়েছে এবং ওই উপজেলাগুলোতে করোনা কিটের চাহিদা জানিয়ে মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়েছে। ওইসব উপজেলাগুলোতে কিট আসলে সেখানে পরীক্ষা করা হবে। গতকাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে 2 জন করোনা রোগীর পরীক্ষা করা হয়েছে এবং এছাড়া লক্ষ্মীপুরে আজ থেকে করোনা রোগীর পূর্ণদমে পরীক্ষা শুরু হবে। এছাড়া রয়েছে যে লক্ষ্মীপুরে ডেঙ্গু জ্বরের বিষয়। লক্ষ্মীপুরে গত এক সপ্তাহে 42 জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 15 জন রয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জে এবং অন্যান্য উপজেলা 2 জন এবং 3 জন করে ডেঙ্গু রোগীর সংখ্যা রয়েছে। বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে 5 জন ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানকার যে লক্ষ্মীপুর সদর হাসপাতাল হচ্ছে বাংলাদেশের একমাত্র 100 শয্যার হাসপাতাল। বাংলাদেশের সবগুলি হাসপাতাল 8 শয্যা হাসপাতাল এবং 2020-এ যখন করোনা রোগের সংখ্যা বৃদ্ধি পায় তখন এখানকার যে একটি ফ্লোরকে করোনার ইউনিট ঘোষণা করা হয়। বর্তমানে ওই ইউনিটটি আইসিইউ তে রয়েছে এবং আইসিইউ হওয়ার কারণে এখানে বর্তমানে রোগীদের
একদম গাদাগড়ি করে থাকতে হচ্ছে, বা তার পার্শ্ববর্তী প্রায় 8 শয্যা যে নতুন ভবনটি তৈরি করেছে, এই ভবনটি হ্যান্ড ওভার না করার কারণে এখন রোগীরা খুবই কষ্ট হচ্ছে। যদি করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা দেওয়া খুবই কষ্টসাধ্য হয়ে পড়বে। লক্ষ্মীপুরে 100 শয্যা হাসপাতাল হওয়ার পরেও লক্ষ্মীপুরে আজ 300 জন রোগী ভর্তি রয়েছে। তো করোনা যে সামাজিক দূরত্ব বজায় রেখে যে চিকিৎসা সেবা দেওয়া হয়, সেটি সম্ভব হবে না। পার্বণ, এ ছিল লক্ষ্মীপুর থেকে করোনা ও ডেঙ্গু সংক্রান্ত সর্বশেষ খবর। ধন্যবাদ স্বপন। দর্শক, লক্ষ্মীপুর থেকে করোনা ও ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী স্বপন। এইচএসসি ও সমমানের পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম বিভাগের পরীক্ষার্থীরা। কিছু শিক্ষার্থী পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করলেও এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড। আজিজা হক পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। 26 জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। চট্টগ্রাম বিভাগের 11টি জেলার প্রায় 2 লাখ পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছেন এই গুরুত্বপূর্ণ পরীক্ষায়। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন পরীক্ষার্থীরা। দ্রুত পরীক্ষা শেষ করে জীবনের লক্ষ্যে পৌঁছানো তাদের স্বপ্ন। প্রিপারেশন এখন নিয়ে ফেলছি, যেহেতু এখন পরীক্ষাটা যদি না দিই তাহলে আমাদের প্রিপারেশনগুলো নষ্ট হয়ে যাবে। যারা পরীক্ষা দেওয়ার মন মানসিকতা রাখে, প্রস্তুতি ভালো, তারা পরীক্ষা দিবে। তবে রয়েছে এর ব্যতিক্রমও। কিছু শিক্ষার্থী করোনা, জুলাই আন্দোলন, রাষ্ট্র সংস্কার সহ নানা বিষয়ে সময় দিতে গিয়ে ভালো প্রস্তুতি নিতে পারেনি, তাই পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন তারা। আমাদের বন্ধু বান্ধব করোনা আক্রান্ত, ডেঙ্গুতে আক্রান্ত, আমরা চাচ্ছি না আমরা যে একটা ক্ষতির সম্মুখীন হই, এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এমসিকিউ এবং আমাদের যে সিকিউ কোশ্চেন আমরা একসাথে পাস চাচ্ছি। তবে এ নিয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এমসিকিউ, সিকিউ, ব্যবহারিক তিনটাতে তারা কমপ্লিটলি একটা মার্জিনে অর্থাৎ 33 পাইলে তারা পাস চাচ্ছে। এখন তুমি পরীক্ষা দেওয়ার আগে যদি বলতে আমার এইটা চাই, এটা ওদেরকে আমি বুঝেই বলেছি। এই সময়টা পরীক্ষার্থীদের জীবনে বড় এক চ্যালেঞ্জ। ওরা যেন মানসিকভাবে ভেঙে না পড়ে সেদিকে খেয়াল রাখছে বলে জানান অভিভাবকরা। পরীক্ষা যদি পেছালে বাচ্চাদের এটা ভেঙে যাবে, একটা যে একটা স্পিড আছে মনোবলটা ভেঙে যাবে, পেছানোর দরকার নাই। মা বাবা, ভাই বোন, বড় ভাই বোন যারা আছে সবাই আপনারা তাদের পরীক্ষার দিনগুলোতে বা আগের দিনগুলোতে কয়েকটা দিন, 1 সপ্তাহ থেকে শুরু করে 1 মাস তাদের প্রতি যত্নশীল হন। শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে এমন প্রত্যাশা শিক্ষকদের। আমরা সবসময় আমাদের শ্রেণী কার্যক্রম চালিয়ে গেছি এবং ছাত্রছাত্রীদের আমরা সবসময় পরীক্ষামুখী রেখেছি এবং তারাও ক্লাস করেছে, পরীক্ষা দিয়েছে। আশা করি আমাদের প্রস্তুতি ভালো, পরীক্ষায় ভালো ফলাফল করবে বলে আমরা প্রত্যাশা করি। এই পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীরা জীবনে এগিয়ে যাবে, সামনের সুন্দর বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখবে, এই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। অপেক্ষা পরিণত হয়েছে আক্ষেপে, তবুও হয়নি পাকা রাস্তা। পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মুচিরপুল ব্রিজ থেকে 2 কিলোমিটার রাস্তা পরিণত হয়েছে মরণ ফাঁদে। সড়ক নিয়ে ভোগান্তিতে বিভিন্ন উপজেলার বাসিন্দারা। বর্ষা মৌসুমের এই ভোগান্তি থেকে বাঁচতে সড়ক পাকা করার দাবি স্থানীয়দের। সহকর্মী সাইদ ইব্রাহিমের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। প্রথম দেখাই মনে নাও হতে পারে এটা কোনো রাস্তা। স্বাধীনতার 54 বছর পরও পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মুচিরপুল বাজার ব্রিজ থেকে শারিকখালী পর্যন্ত সংযোগ সড়কটি এখনো পাকাকরণ হয়নি। ফলে 2 কিলোমিটার রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্তের। এতে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ আউলিয়াপুর, জৈনকাঠি ও কালিকপুরের 3 ইউনিয়নের প্রায় 5000 মানুষকে। চলতি বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, মানুষের পায়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত পাকা করার দাবি এলাকাবাসীর। আডু মাইনা কাদা হয়, পোলা পাইতে হাঁটতে পারে না, পড়তে যেতে পারে না, পিছলা খেয়ে পড়ে যেতে হয়। রাস্তাটা হইলে কি একটু চলাচল করতে ভালো হইবে বর্ষাকালে। জন্মের পর রাস্তায় একটুকু মাটিতে দেখিনি, ইট পাথরের ছোঁয়া তো দূরের কথা। 3 ইউনিয়নের শিক্ষার্থীদের একমাত্র ভরসা এই সড়কটি। এখনই উন্নয়ন সিজনই রাস্তায় চলাচল করা যায় না, বর্ষাকালে হাঁটু পর্যন্ত কাদা থাকে, পানি থাকে। এখনো তো গাড়ি চালাই শান্তি করন যায় না, আর বর্ষাকালে তো আডু কাদা হইতে ঢুকাই যায় না, কষ্ট শেষ নেই কোনো।
এই যে শীঘ্রই সরকারের কাছে দাবি যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের চলাফেরা খুবই কষ্টকর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, জেলার অবকাঠামো উন্নয়নে একটি প্রকল্প তৈরি হচ্ছে, যেখানে সদর উপজেলার রাস্তাটির সংস্কার প্রস্তাবনাও যুক্ত করা হয়েছে। পটুয়াখালী জেলা অবকাঠামো উন্নয়ন একটা প্রকল্প তৈরি হচ্ছে। এই প্রকল্পতে আমরা আউলিয়াপুর ইউনিয়নের সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের রাস্তাটি প্রস্তাবনা প্রেরণ করছি। এটা আগামী জুলাইয়ের পরবর্তীতে এই প্রকল্পটা রান করবে। 3 ইউনিয়নের মানুষের যাতায়াতের জনগুরুত্বপূর্ণ এই সড়কটি কর্তৃপক্ষ দ্রুত পাকা করে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ জনসাধারণের চলাচলের দুর্ভোগ লাঘব করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আবার এসেছে আষাঢ়। গ্রীষ্মের তীব্র দাবদাহের পর বৃষ্টি ছড়া দিনগুলো বাংলার মানুষ এখন উপভোগ করছে ভালোবাসা নিয়ে। আবেগঘন বাঙালি জীবনে বর্ষা আসে অন্যরকম আবেদন নিয়ে। বর্ষা নিয়ে রচিত কবিতা, ছড়া ও গানে সমৃদ্ধ বাংলা সাহিত্য। বর্ষার রোমান্টিক রূপের ব্যবহার, প্রেম ভালোবাসার মিশ্রণে গল্প উপন্যাসেও এসেছে ভিন্ন ব্যঞ্জনা। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা। দৃষ্টিতে বৃষ্টি ঝরে, প্রকৃতিতে নিত্য মেঘ বর্ণার। আবেগঘন বাঙালি জীবনে বর্ষা আসে অন্যরকম আবেদন নিয়ে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। মেঘরং প্রকৃতিতে মন পাতলেই কানে বাজবে জলের ঝংকার। মেঘ হাসি ছড়িয়েছে কদম বনে। কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। আবারও এসেছে বর্ষা। বর্ষা প্রকৃতিকে করে সবুজ, পুষ্প পল্লবকে করে সুশোভিত। বৃষ্টির অঝোর ধারা প্রকৃতিকে সাজায় নতুন রূপে। প্রকৃতিও প্রিয় মানুষটির মতো অভিমানী, অবহেলা সইতে পারে না। আর সেই মান অভিমানের পালাই আষাঢ় শ্রাবণ বাড়িধারাই গ্রাম নগরে মানুষের নিবজ্জন হয় বৃষ্টির অভিসারে। কারো কাছে বর্ষা মানে দুঃখ বিলাস, কারো কাছে হলো প্রেমের আগমন, কারো কাছে হলো স্মৃতিচারণ, বিভিন্ন রকম, মানে এক একজনের কাছে বর্ষা এক এক রকম। বর্ষা হলেই মানে আমার দাদু বাড়ির কথা মনে পড়ে অথবা নানু বাড়ির কথা মনে পড়ে, যেখানে আমরা আসলে বৃষ্টি হলেই দেখা যায় পুকুরে ঝাঁপাইতাম। হলে যেহেতু থাকি, বান্ধবীদের সঙ্গে মুড়ি পার্টি করি এরকম, কিংবা আমাদের হলের মাঠে আমরা বৃষ্টি যাপন করি। বর্ষা কি তবে নির্জনে তাড়িত করে, পরিচিত করে বিরহে? বিচ্ছেদ উদযাপনের সেই রং বর্ষা মাখিয়ে দেয় প্রকৃতিতে। বর্ষা আনন্দের বিষয়, বর্ষা প্রাণ প্রাচুর্যের বিষয়। আমাদের বাঙালি জীবনে বর্ষা হচ্ছে আমরা বলি ফার্টিলিটি কাল্টের বিষয়, অর্থাৎ কিভাবে নতুন ফসল আসবে, এটা কৃষকের জন্য আনন্দের। বর্ষাই বুঝি প্রকৃতিকে প্রণতি জানানোর সঠিক লগ্ন। বর্ষায় সজীব হয় ফসলের মাঠ, উর্বর হয় ভূমি। মেঘ বৃষ্টির আদরে জলও হয়ে ওঠে চঞ্চল। এটা যেমন সাহিত্য, সঙ্গীত এবং কবিতায় এবং আমাদের চিত্রশিল্পে এর যে নিবিড় পরিচর্যার মাধ্যমে রূপায়ণ ঘটেছে, তেমনিভাবে এখানকার মানুষের মধ্যে বর্ষাকালের প্রভাব দিগন্ত বিস্তারী বলতেই হবে আর কি। বর্ষাকালে অর্থনীতিতে বিশেষ করে কৃষকদের একটু দুর্দশাটা বাড়ে, কেননা আমরা জানি যে বর্ষাকালে অর্থনীতিতে অনেক ফসল আছে, সেগুলো ফসলের জমিতে পানি উঠে যায়। পানি উঠে গেলে সেই ফসলগুলো তাড়াতাড়ি কৃষকদের বিক্রি করতে হয়, যার ফলে তখন যোগানটা বেড়ে যায়। যোগান বেড়ে গেলে বাজারের দামটা কমে যায়। বর্ষা অর্থনীতিতে প্রাণ আনে যেমন, তেমনি আবার নগর অব্যবস্থাপনায় বৃষ্টির অবিরাম ঝরে পড়া দুর্ভোগও আনে জনজীবনে। যদি মন কাঁদে তুমি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেখছেন সংবাদ সকাল। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে আর আক্রমণ যাতে না হয় সেজন্য ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সতর্ক করা সত্ত্বেও ইসরায়েল মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনে ইরানে তীব্র প্রতিশোধমূলক হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তবে সে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরান। রায়হান কবির শুভ্রর রিপোর্ট।
টানা 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। এরপরই শুরু হয় যুদ্ধবিরতি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ। এই আবহে ইসরায়েলকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে আর আক্রমণ যাতে না হয় সেজন্য ইসরায়েলকে কড়া ভাষায় নির্দেশ দেন ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে সব পাইলটকে নিজ ভূমিতে নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও ইরান ও ইসরায়েল উভয়ই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে জানান ট্রাম্প। আমি নিশ্চিত না তারা ইচ্ছাকৃতভাবে করেছে কিনা, তবে আমি একদমই পছন্দ করিনি যে আজ সকালে ইসরায়েল আবার হামলায় নেমে গেছে। আমি চেষ্টা করব এটা থামাতে। আমি ইরানের উপরও খুশি নই। ইরান আর কখনোই তার পারমাণবিক ক্ষমতা পুনর্গঠন করতে পারবে না। এর আগে ইসরায়েল অভিযোগ করে ইরান যুদ্ধবিরতি ভেঙেছে। এর জবাবে নতুন করে তীব্র প্রতিশোধমূলক হামলা চালাতে চায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এদিকে যুদ্ধবিরতির পর এমন কোনো হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি যুদ্ধবিরতির পর তারা কোনো মিসাইল ছোড়েনি এবং ইসরায়েলের অভিযোগ ভিত্তিহীন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরান তার পারমাণবিক পরিকল্পনা বন্ধ নয় বরং দ্বিগুণ উৎসাহ ও শক্তি নিয়ে দ্রুত পারমাণবিক অস্ত্র উৎপাদনে মনোনিবেশ করবে, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ান পরমাণু বিশেষজ্ঞ প্রফেসর টনি ইরউইন। এছাড়াও ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ নির্মূল হওয়ার দাবির সঙ্গে একমত নন বিশ্লেষকেরা। রায়হান কবির শুভ্রর আরও একটি রিপোর্ট। চলমান যুদ্ধের মধ্যেই বিমান হামলা চালিয়ে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস করে সংঘাতে নতুন মাত্রা যোগ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বা মজুদ রাখা হয় বলে দাবি করেছে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব। ইরান ও পারস্য উপসাগরীয় অঞ্চলীয় প্রতিবেদনগুলো বলছে হামলার পর উল্লেখযোগ্য মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়ায়নি। এ থেকে বিশ্লেষকদের ধারণা হামলার আগেই সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সেখান থেকে সরিয়ে নিয়েছে ইরান। এ হামলায় ইরান পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করবে কিনা তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আন্তর্জাতিক পরমাণু বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র যে 3টি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলেছে সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও ইরানের পারমাণবিক কর্মসূচি আবারও শুরুর সক্ষমতা রয়েছে। প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অক্ষত থাকার পাশাপাশি দেশটির এমন গোপন স্থাপনাও থাকতে পারে যা এখনও হামলা থেকে সুরক্ষিত, এমন ধারণা ব্রিটিশ নিরাপত্তা বিশেষজ্ঞ বুরসু অস্সেলিকের। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড অ্যাক্সিলারেটর অ্যাপ্লিকেশন বিভাগের অনারারি অ্যাসোসিয়েট প্রফেসর টনি ইরউইনের মতে পারমাণবিক পরিকল্পনা থেকে পিছু হটবে না ইরান, উল্টো দ্বিগুণ উৎসাহ ও শক্তি নিয়ে পারমাণবিক অস্ত্র উৎপাদন শুরু করবে দেশটি। মার্কিন হামলা অবশ্যই ইরানের কর্মসূচি বিলম্বিত করছে, উৎপাদনেও প্রভাব ফেলবে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে পরিকল্পনা ত্যাগ করবে না দেশটি, বরং দ্বিগুণ উৎসাহ ও শক্তি নিয়ে পারমাণবিক অস্ত্র উৎপাদন শুরু করবে তেহরান। তারা দ্রুতই নিজেদের লক্ষ্য পূরণে কাজ শুরু করবে। তবে ট্রাম্পের দাবি অনুযায়ী হামলাটি যদি সত্যি চোখ ধাঁধানো সামরিক সাফল্য হয়ে থাকে তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচিতে এটি বড় ধরনের ধাক্কা। ফলে দেশটির এই কর্মসূচি কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত পিছিয়ে যেতে পারে। তবে হামলার আগে পরমাণু সরঞ্জাম সরিয়ে নেয়ার ইরানি কর্তৃপক্ষের দাবি বাঁচিয়ে রাখছে দেশটির পরমাণু উৎপাদন সম্ভাবনা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরানের সঙ্গে আগ্রাসন বন্ধ হলেও গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর হামলা। একদিনে নিহত অন্তত 86 ফিলিস্তিনি। মঙ্গলবার উপত্যকা জুড়ে এ হতাহতের ঘটনা ঘটে। এদের মধ্যে 56 জন ত্রাণ নিতে এসে ইসরায়েলি সেনার গুলির মুখে পড়ে প্রাণ হারান। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গাজা ভূখণ্ডে ত্রাণ বিতরণকে কৌশলগত ফাঁদ হিসেবে দেখছে ফিলিস্তিনিরা। মধ্য গাজার সালাহ আল দিনে নিহত হন অন্তত 25 জন। 2023 সালের 7 অক্টোবর থেকে চলা ত্রিমুখী অভিযানে প্রাণহানি ছাড়িয়েছে 56,000, আহত অন্তত 1.5 লাখ মানুষ। দেখছেন সংবাদ সকাল।